মিউ কি আমরা সবাই জানি, মিউটা কি? মিউ হচ্ছে মোবিলিটি, রাইট? কেবি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। Boltzmann constant, this is a constant and we know what is the value of Boltzmann constant, and T is temperature. Okay, so this is স্যার continuation of diffusion. হ্যাঁ বলো। স্যার আজকে নাকি স্যার কেউ রেকর্ড করতে পারতেছে না স্যার। আচ্ছা স্যার করতেছে স্যার, Okay, অনেক লিখছিল তো স্যার। আচ্ছা ওকে স্যার। ঠিক আছে। So this is diffusion. We are continuing the diffusion part. So diffusion can be quantized using a parameter that is diffusivity, and the relationship, Einstein relation, can help us determine diffusivity, which will give us a quantitative idea of diffusion. Okay, so basically আমরা কি নিয়ে কথা বলতেছি? Carrier transport, that means the flow of electron and holes, right? Flow of electron and holes. এখন এই ফ্লোটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় কার দ্বারা? এই flow of electron and holes, এটাই কি আমাদের conductivity না? That means this carrier transport is actually this carrier transport, that means this is flow of electrons or holes, and this is solely responsible for conductivity, right? Responsible for conductivity, for conductivity. Okay, so ক্যারিয়ার ট্রান্সপোর্টটাই আসলে আমাদের কি কন্ডাক্টিভিটির মেইন কজ। এখন কন্ডাক্টিভিটির সাথে আরেকটা প্যারামিটার রিলেটেড, আমরা কি সেটা জানি? কন্ডাক্টিভিটি এটার সাথে একটা প্যারামিটার রিলেটেড, সেটাকে কি বলি আমরা? রেজিস্টিভিটি। মানে একটা জানলে আরেকটা খুব সহজেই বের করা যায়। কন্ডাক্টিভিটিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, রেজিস্টিভিটিকে রো দ্বারা প্রকাশ করা হয়। দ্য রিলেশনশিপ ইজ দিস, রাইট? এটাকে ইকুয়েটও করে অনেক সময়, ম্যাক্সিমাম সময়ই ইকুয়েট করা হয়, যদিও রিলেশনশিপটা প্রপোর্শনাল। ওকে, so this relationship we know, that means if we have idea about carrier transport, we can explain the conducting property of certain semiconductor, and with the help of conducting properties we can also explain resistivity of the property. Okay, so আমাদের বেসিক্যালি সিলিকনের কন্ডাক্টিভিটির নেচারটা আমরা একটু দেখি। আমাদের তখন আমরা কি দেখছি? লাস্ট ক্লাসে ড্রিফট ভেলোসিটি দেখছিলাম with respect to field, drift velocity with respect to field, এবং আমরা সেটা কি দেখছি যে লিনিয়ার, তারপরে কি 2 to 4 কিলোভোল্ট পার সেন্টিমিটার এই রিজিয়নে গিয়ে আমাদের পিকে যাচ্ছে এবং ইভেনচুয়ালি এটা ডিক্রিজ হচ্ছে এবং স্যাচুরেশনে চলে যাচ্ছে, এরকম একটা ডায়াগ্রাম দেখছি। দ্যাট ওয়াজ ড্রিফট ভেলোসিটি টু ফিল্ড রিলেশনশিপ ফর গ্যালিয়াম আর্সেনাইড। সিগমা ইকুয়ালস টু 1 বাই রো। আমি এটার কথা বলতেছি, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছি যে ড্রিফট ভেলোসিটি টু ফিল্ড ফর সিলিকন, আমরা দেখছি কি ইলেকট্রনের ভেলোসিটিটা হায়ার এবং একটা লোয়ার ফিল্ডেই আমাদের সেই হাই ভেলোসিটিটা রিচ করতে পারতেছে, এবং লোয়ার ফিল্ডেই আমার লিনিয়ার রিজিয়নটা শেষ হয়ে স্যাচুরেশন রিজিয়ন আসতেছে। বাট ইন কেস অফ হোলস দ্য সিনারিও ইজ এ বিট ডিফারেন্ট, একটু হায়ার ফিল্ডের দরকার হচ্ছে এবং ভেলোসিটিটাও কম। বাট গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে দেখছি আমরা ব্যাপারটা আবার ডিফারেন্ট। It reaches its peak, then starts decreasing, and then goes into saturation. Okay, তো আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। আমরা মাত্র কন্ডাক্টিভিটি নিয়ে কথা বললাম না? সো কন্ডাক্টিভিটি of silicon with respect to temperature. So এটা কেমন হয়?
আমাদের এখানে এই এক্সিসে আমরা কন্ডাক্টিভিটি নিলাম। এটা তিনটা সেগমেন্টে ভাগ করা যায়, তিন ধরনের প্রপার্টি শো করে। এক হচ্ছে লিনিয়ার রিজিয়ন, মাঝখানে একটা হচ্ছে খুব অদ্ভুত রিজিয়ন, আর এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং সাইট। লিনিয়ার রিজিয়ন আমরা নাম দেই, এটা হচ্ছে 1, this is the second part of the curve, this is the third part of. So if we keep, this is the temperature x-axis, if we keep on increasing the temperature at a lower temperature, the conductivity increases linearly with temperature, right? And it makes sense. If you increase the temperature, what will happen? The carriers will start moving at a faster speed, right? And if we have a system and we have carriers here, right? We have many carriers. If we increase the temperature, if we increase the, say previously the temperature was 300 Kelvin. Now if you increase the temperature to 600 Kelvin, what will happen? These carriers will be starting to move at a faster speed. Carrier gulo aro fast move korbe. So at a lower temperature region, lower bolteo kintu eta actually I mean above 1000 1500 এরকম, but এই রেসপেক্টে এটাকে আমরা লোয়ার বলতেছি। So at a lower region we have increment which is linear, increment in conductivity which is linear. Now if you keep on increasing, it will go to its peak and then suddenly fall. This is the second part. আমি এখানে এই সাইনটা দিয়ে বোঝাচ্ছি সেকেন্ড সেগমেন্ট আসলে অনেক বড়। That means this portion covers a wide range of temperature. যেটা আমরা এখানে ক্রস দ্বারা বোঝাইতেছি যে এটা আসলে ইনফাইনাইট না হলেও this portion represents a very wide range of temperature. Alright? Now at the third part, this is the superconducting property. This is where superconductivity occurs. And if you keep on increasing the temperature, then the resistivity will increase significantly. So this is the third portion. So silicon, the conductivity of silicon or silicon-like semiconductors are like this. At a lower temperature, we have linear relation. In between, we have a wide range of temperature where it shows a very interesting characteristic, which is the conductivity increases along with temperature and suddenly it starts decreasing. And here we have superconductors, very high temperature. Okay, you can see that the conductivity is increasing sharply. You can make it even more sharper. So this is the conductivity with respect to temperature for silicon. Okay, so now that we have discussed the basic, I'm going to discuss about random thermal motion of carriers in equilibrium. All right. So now the topic that we are going to discuss is, this is also related to carrier transport. This is also related to carrier transport. Okay. This is random thermal motion of carriers in equilibrium. Right? What will happen? How the carriers will behave in equilibrium? We're going to discuss that. Okay? The first point, we all know that, say this is a character in a system. Sorry, a carrier in a system. Now, the path of this carrier, and we have seen it in different pictures and in physics as well as, right, random, right? We know this. This is
random movement. There is no specific way or there is no certainty that after this point it is going to go into this direction. There is no certainty. It can go in either direction. I mean, this is totally random. That's why we are saying this is random thermal motion. All right. But একটা জিনিস খেয়াল করো, we can see the changes in the path. Say, দেখো এখানে the carriers were moving. This particular carrier was moving in this direction, but after a certain time, it changed. The direction has changed. And here again, the direction is changed. Again, the direction is changed. So these changes, these triangular shaped, triangular looking areas, this denotes change. And these changes are known as scattering. We briefly discussed about scattering in earlier classes, but today we are going to discuss about scattering in depth. Okay. So why scattering occurs? This scattering occurs because of collision with other particles, right? So we can say this scattering basically occurs because of collision with other particles, right? This is the main reason of this scattering. What are the particles? তোমাদের মনে আছে কিনা আমরা যখন কি নিয়ে ডিসকাস করছি, বন্ড ডায়াগ্রাম যখন করছি, তখন আমরা একটা 2D স্ট্রাকচারের মাধ্যমে এক্সপ্লেইন যখন করছি, তখন আমরা বলছিলাম যে within a crystal we can have couple of particles, right? মনে আছে কিনা তোমাদের? তার মধ্যে একটা কি ছিল? ফোনন. Remember? If you do not remember, please go back to your previous class and make sure you তোমাদের এগুলো জানা উচিত, তোমাদের তখন পড়া উচিত ছিল। Yes, oscillation of electron থেকে আমরা যে phonons এর আইডিয়াটা, এবং ultimately আমরা বলছিলাম in a crystal we have 4 particles moving about a crystal. Phonons, then we have photons, yes. We have electrons and holes. These are the 4 particles that we have in a crystal, and these are all in motion, right? So basically, scattering is actually the collision with other particles. The particles can be photons, electrons, holes. Now, the effect of photons is negligible. So we are not going to consider this. The photon is out of consideration because the effect of photon is negligible. Rather, we have phonons, electrons, and holes. আরেকটা টার্মিনোলজি এখানে আমরা নিয়ে আসবো, যেটাকে হচ্ছে আমরা বলতেছি ইমপিউরিটি। রিমেম্বার আমরা ডোপিং নিয়ে কথা বলছি, যে ডোপিং যখন করা হয় তখন কিছু আয়ন তৈরি হয়, পজিটিভ এন্ড নেগেটিভ, সেগুলোকে আমরা বলি আয়োনাইজড ইমপিউরিটি। So instead of photon, as this is negligible, we are including another particle which is ionized impurity. And ionized means it has positive and negative charges. Okay. All right. So এখানে দেখো স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমার this distance, that means the distance traveled between 2 successive collisions. If we consider this particle, then this is one collision, this is another collision, and these two can be identified as 2 successive collisions.
So the distance traveled between two successive collisions, we consider it as free path. Okay. So we have several free paths in a random motion of carrier. In a random thermal motion of a carrier, we have several free paths. This one is free. This one free path. So this is L1. Then we have this much. So this is L2. We have this much. So this is L3. Okay. So and so and so. All right. So all these are not necessarily equal, but they are, I mean, more or less of same measurement. Okay. আচ্ছা, so এই ফ্রি পাথ গুলো আমরা যখন মিন নিব সেটাকে আমরা বলি মিন ফ্রি পাথ। তোমরা হয়তো এই টার্মটাও শুনছো, মিন ফ্রি পাথ কোনটা। So if we take the mean of all these free paths, then we get mean free path, এবং যেটাকে আমরা LC দ্বারা প্রকাশ করব। ওকে, আমি স্ক্যাটারিং নিয়ে কথা বলতেছিলাম। স্ক্যাটারিং এ আমাদের এই মিন ফ্রি পাথ আছে। আরেকটা জিনিস যেটা যে মিন ফ্রি টাইম, দ্যাট মিন্স দ্য টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড, প্রথম কথা হচ্ছে ফ্রি টাইম, দ্য টাইম দ্যাট ইজ রিকোয়ার্ড টু ট্রাভেল this distance. This is known as free path. The distance is known as free path, and the time that is required to travel this distance is known as free time. So let's say T1 time is required to travel L1 distance, T2 time is required to travel L2 distance, so and so. And if we take the mean of the times, then the time that we get, we will call it mean free time. And we will represent it using tau c. Okay. Now, this LC by tau c, distance over time. Okay, sorry, time over distance. This is our thermal velocity, VT, thermal velocity. Okay. Now, this thermal velocity is very important. Why? We are going to have a look why. But let's go back to scattering. So scattering can be because of four things or four particles. Phonons. Scattering can be because of phonons. Scattering can be because, sorry, হ্যাঁ এস সমান ভিটি থেকে আসছে। Okay, the distance is equals to velocity multiplied with time. So this distance is equals to velocity multiplied with time. Okay. All right. So the scattering can be because of several particles: phonons, electrons, holes, and ionized impurities. Okay. So the phonons, phononer ক্ষেত্রে যেটা হয় যে this is actually collision. এটা সরাসরি হচ্ছে collision. মানে সরাসরি আমাদের এই ক্যারিয়ার গুলো ফোননের সাথে ধাক্কা খায়। ফোননকে আমরা যদি একটা পার্টিকুলার মতো চিন্তা করি যে দিস ইজ ফোনন, this carrier is actually colliding with the phonon and changing its direction, and this is our scattering. Right? This is the scattering. Okay. So this collision with phonon, this is actually practical collision. But in electron and hole, we do not have practical collision. These are actually collision at a distance. So let me write it down for you. In scattering, collision of carrier, which carrier doesn't matter, can be n-type carrier, can be p-type carrier depending on the material. If it is n-doped, then n-type electron will be the carrier. If this is p-doped, then holes will be the carrier.
the collision of carrier with phonons is physical. That means we have physical impact, right? But collision with electrons or holes are collision at a distance. At a distance. And what is that? Say an electron is moving in this direction and electrons, holes, or ionized impurities, both ionized impurities. Okay. The collision, only the physical impact is present in collision with phonons. We do not have any physical contact in electron, hole, or impurity, ionized impurity collision. Why? Because, say, a negatively charged electron is traveling at a certain speed in this direction, and we have a positively charged hole here. So what will happen? This hole will attract this electron and cause this electron to change its direction. So this is a scattering. It was supposed to go in this way, but it has changed its direction because of the attraction force of positively charged. If we have a negative charge here, say another electron or negative ion from the impurity, then it will change its direction because the negative charge will deflect this negative charge, right? So it will go in this direction, right? So this is also a change in the direction. This electron was supposed to go in this way, but the electron has changed its direction. So this is scattering. But there is no physical contact. Is there any physical contact? No. There is force, attraction and repulsion force. And because of that, the presence of that force, there is a change in the direction of the flow. Understood? বুঝতেছো কি? কেউ কোনো রেসপন্ড করে না কেন? হ্যালো, কেউ কি আছো? জি স্যার, আছি স্যার। বাকিরা কই? তোমরা কি ক্লাস বুঝতেছো? স্যার আমি চেষ্টা করতেছি, বাকিদেরটা তো জানি না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো, চেষ্টা করলেই বুঝতে পারবা। হ্যাঁ, কোশ্চেনটা কি করলা? তুমি অ্যালাউড স্টেটের সাথে এটা মিলাইতেছো কেন? অ্যালাউড স্টেটে আমরা এনার্জি ব্যান্ড নিয়ে কথা বলছি, এনার্জি ব্যান্ড স্প্লিট হয় সেটা নিয়ে কথা বলছি। এখানে আমরা দুই ভাগে ভাগ হওয়া নিয়ে কথা বলতেছি না, এখানে আমরা স্ক্যাটারিং নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? এখান থেকে আসলে মানে খুবই অ্যালার্মিং সিচুয়েশন যে তোমরা কিছুই যে পড়াশোনা করতেছো না সেটার প্রুফ হইতেছে এটা। আদারওয়াইজ এইটার সাথে এইটা মিক্স করার কোনো মানে সম্ভাবনাই নেই যদি একটুও পড়াশোনা করতা। জাস্ট এই ক্লাসে যা দেখানো হয়েছে তাই। তোমাদের তো মোটিভেশন কম দেওয়া হচ্ছে না পড়াশোনা করার জন্য, আর এই সময়ে এসে আর কি মোটিভেশন দিব বলো? সিচুয়েশন ভালো না, সময় খারাপ, তো এখন সারাদিন বসে তো থাকলা 2 মাস, এখন পড়াশোনা করো। ওকে, এটা ছিল এনার্জি ব্যান্ড। এটা কি জিনিস আর এটা কি জিনিস? একেবারেই পড়াশোনা হচ্ছে না, কিছুই পড়াশোনা হচ্ছে না। পড়াশোনা করার চেষ্টা করো, নাহলে আদারওয়াইজ এই অনলাইন ক্লাস এগুলো এত ঝামেলা করে কোনো দরকার নেই তো। ওকে, সো আমাদের এই 4 ধরনের
পার্টিকেলের সাথে কলিশনের মাধ্যমে আমাদের স্ক্যাটারিং হয়। And we have seen that we have gathered information that scattering can be physical or scattering can be collision at a distance. All right. When there is physical collision, the particle is phonon. When we have positive or negatively charged ion or positively negatively charged carrier, we have no physical contact, but there is collision at a distance. So actually, based on these 4 types of particle, scattering can be of 4 kinds. Alright, so this scattering, because of phonon, is known as lattice scattering. Okay, this is negligible, so we are not going to consider this. Scattering because of electrons or holes is known as carrier scattering. Carrier scattering, right? Makes sense, right? Because we are considering a carrier moving, and the change in the direction is because of a carrier. So carrier scattering, this is also because of collision at a distance. We do not have any physical contact here as well. Then in ionized impurity, this is known as ionized impurity scattering. Ionized impurity scattering. Okay. So make sure that you understand the difference between, say we have electron moving, and say this electron is moving. We have a hole here, positively charged. So this electron is changing its direction. But if for some reason, or this electron has sufficient energy, or we have an external mechanism working here, but whatever the reason, this electron, if this electron falls on this hole, then we have recombination. That is not scattering. Make sure that you understand the difference. Scattering is the change in the direction of which the electron is moving, and recombination is this electron will occupy this hole. What we know, hole is a free space, right? When an electron from the valence band is moved to the conduction band, then there is a free space in the valence band, and that free space is known as hole, right? There is the term, that whole movement, that is actually a theoretical term. Practically, there is no whole movement. We have only movement of electron, but there are so many electrons that the movement is very, very difficult to compare. That's why we consider that holes are moving. Sorry. স্ক্যাটারিং তো সেটা না। স্ক্যাটারিং হচ্ছে কি, স্ক্যাটারিংটা আমি কি বোঝাচ্ছি, পজিটিভ আকর্ষণ। স্ক্যাটারিং হচ্ছে কি, যে দ্য চেঞ্জ ইন দ্য ওয়ে, এখানে যেই বরাবর যাচ্ছে, সে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে সে চেঞ্জ হয়ে গেছে তার ডিরেকশন, সেটা হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটার শোনো নাই, স্ক্যাটার হয়ে গেছে মানে কি, ছড়ায় ছিটাই গেছে, যেদিকে যাওয়ার কথা সেই দিকে না গিয়ে। হ্যাঁ, হোল সেটাকে অ্যাট্রাক্ট করতেছে, হোল না নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে না? হ্যাঁ, সো এই অ্যাট্রাকশনটাকে স্ক্যাটারিং বলে না। অ্যাট্রাকশনের জন্য যে চেঞ্জ আমার ডিরেকশনে, এদিকে যাওয়ার কথা এদিকে না গিয়ে এই যে এদিকে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের এই ফেনোমেননটাকে বলা হয় স্ক্যাটারিং। বাট যদি এই ইলেকট্রনটা এই হোলের উপরে আইসা পড়ে, তাহলে যেটা হয় যে এই হোলটা অকুপাই করে ফেলে ইলেকট্রনটা এই হোলটাকে অকুপাই করে ফেলছে, দেন there is recombination, and we have discussed about generation and recombination. Scattering এর বিষয়টা ক্লিয়ার? So we can define scattering. What we did so far, we defined scattering, and we have seen that in a crystal we can have 4 things that are causing scattering. One is phonons, second one is electron, hole, and ionized impurity.
And based on the type of particle that's causing the scattering, scattering can be of 4 types. We can have lattice scattering because of phonons. We can have carrier scattering because of electron and holes, and we can have ionized impurity scattering. Now the first one, that is lattice scattering, is the only scattering when we have physical impact. In the rest of the 3, we do not have any physical impact. We have attraction or repulsion. That means we have collision at a distance, no physical collision. Okay. So this is actually the random thermal motion of carriers in equilibrium. So the carriers move randomly, although it seems this is random, but there are some factors which explain why this variation or why this movement is random. Who is causing this movement to be this zigzag, or what is causing this movement to be random? These particles. All right, these particles are moving, are making this carrier to move in a certain way, which seems this is very random, and that's why this is known as random thermal motion. All right. So we have couple of properties of this random thermal motion. So properties of random thermal motion. আমি যা লিখতেছি মেক শিওর যে এগুলোর বাইরেও আমি যা বলতেছি সেগুলো তোমরা লিখো, as the class is already being recorded, so you have the opportunity to listen to the class when the class is finished. You can keep rewinding it as much as you want. So make sure that you, if there is a question in the exam, make sure that you put enough information regarding that question. Okay, do not just write whatever I am writing. All right, I am just writing the very brief and shortest things that I can write within this very short period of time. But when you are answering in the exam, make sure that you put in all the information that I am talking or saying. Okay, and this class is going to be recorded, so you have the opportunity to listen to it multiple times. So make sure you do that. All right. So the first property that we have, no net motion. All right. We have random motion at different directions, but we do not have any net motion. Net motion ta ki আমরা সেটা ডিসকাস করতেছি। অলরাইট, নেট মোশন, নো নেট মোশন, এটাকে আসলে যদি আমি এক্সপ্লেইন করতে চাই, এক্সপ্লেইন করতে হলে এটাকে বলা যায় যে অ্যাভারেজ অফ দ্য ভেলোসিটি অফ দ্য ক্যারিয়ার ইজ 0. দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই নো নেট মোশন. অ্যাভারেজ of the velocity of the carrier is 0. This is what is meant by no net motion. All right, the average of the velocity of the carrier is 0. Okay, so এই অ্যাভারেজটা আবার কিভাবে ডিটারমাইন করা যায়? অ্যাভারেজ ডিটারমাইন করার, I mean এই জিনিসটা যে অ্যাভারেজ অফ দ্য ভেলোসিটি অফ দ্য ক্যারিয়ার ইজ 0, এই অ্যাভারেজ ডিটারমাইন করার আবার দুইটা ওয়ে আছে। একটাকে বলা হয় এনসেম্বল অ্যাভারেজ, আর একটাকে বলা হয় টাইম অ্যাভারেজ। সো দিস অ্যাভারেজ ক্যান বি ডিটারমাইন্ড ইন 2 ways. One is ensemble average and another one is time average. Ensemble average টা কি? এটা হচ্ছে যে অ্যাভারেজটা আমরা জানি আর কি। Say at any time instant we are pausing the system and we are finding out the velocity of each carrier within the system. So v1, v2, v3, v4. At any time instant we are pausing, all right, taking snaps, you can say, and measuring the velocity, the different velocities that we have within the system. We are going to have many carriers,
and each of the carrier will have different velocity. So what we are doing, we're taking the velocity of all these carriers and we're taking the mean of the velocity, and that will be give us the ensemble average. Okay, and we will see that the ensemble average is 0. That means we have positive values, right, and we have negative values. That means one carrier is moving from left to right at a certain velocity, and another carrier is moving from right to left at certain velocity. So if the value is +5 here, the value will be -5 here. So they will cancel out each other. Okay, so all the positive will cancel out all the negatives, or we can say all negatives will cancel out all positives. So if you take the mean, you will get, say we have 20 carriers, then 20 velocities v1, v2, so and so, v20 divided by 20, right? But say from v1 to v10, we have positive value. From v10 to v20, we have negative value. So they will cancel out each other, and we're going to get 0 ensemble average. All right. So this is what is meant by the average of the velocity is 0, and this is actually, this represents that we do not have any net motion. The second kind of average is time average. That means we are not going to take all the carriers and we are not going to take the snaps. Rather, we are going to focus on only one carrier, and we will see how it that how these single particles travel for a very, very long period of time, as long as infinite. So you will notice that this carrier will be traveling, right? Because of random thermal motion, because of scattering, because of the presence of several particles. This carrier will be moving indefinitely, right? But if the time you are considering is very, very high, close to infinity, then you will see this actually comes back to its original position. That means we do not have any effective distance travel. What is the distance travel here? What is the net distance travel? 0, right? The net distance traveled by this carrier is 0 because it started from this point and came back to its very basic point from where it started. So this is another kind of average. This is called time average. All right, you take one carrier, you focus on one carrier, and you consider this carrier for a very long period of time, almost close to infinite, and you will see that this carrier actually coming back to its original position. That means no net distance is traveled. That means no net velocity is present. That means no net motion. This is another type of averaging. আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, so this is our system. So this is our system. We are considering a plane. All right, this is a plane of observation. So we are focusing how many carriers are going from left to right of this plane, giving flux in this direction, and how many carriers are going from this plane, from this side to this side of the plane, giving flux in this direction. All right. So you will see the average flux is 0 because flux in this direction cancels out the flux in this direction. That means we have opposite equal flux cancelling each other. So we have average 0 flux, right? So this is actually what? This is a property of random thermal motion. First, we discussed about what random thermal motion is, why the random thermal motion is so random because of scattering, what makes these carriers so random, several particles, right? And the scattering is named after the particles that they collide with. Okay. Now
Then we have discussed about properties. The first property or the main property is there is no net motion. What does it mean? We do not have any average velocity. That means if you consider multiple carriers at a certain time, you will see that we do not have any average velocity of those carriers. Or if you consider one carrier for a very large period of time, you will see that that carrier actually does not travel any effective distance, giving us zero average velocity. Or if you consider the flux, you will see we have two opposing and equal flux within a plane of reference, and we will have zero flux. So this is actually a property of random thermal motion. The second property is intense motion. Intense motion means the magnitude of the, forget about the direction. The direction, we considered the system, forget about the direction, in which direction these are moving. No, we do not consider the direction now. We only consider the magnitude. If we consider the magnitude and take the RMS value of the magnitude, we will see that that RMS value is very, very high, right? The carriers move at a very high speed, right? So if you take the RMS value of these high speedy carriers, then you will have intense motion. Okay, we do not have any net motion, but we have intense motion. All right, and this is our thermal motion. So these are the two properties that we have for random thermal motion. Why this is random, we have explained. How it behaves, we have explained. All right. Now what we are going to do, we are going to explain mechanism of various transport with the basis of this thermal motion. All right. But before that, let me just tell you this random thermal motion, that is Vt. This is actually of the order of 10 power 7 centimeter per second. So this is pretty high, right? You can say. So this Vt, we have seen that Vt is equals to Lc divided by tau c, right? This Lc, this is actually of the order of 10 to the power minus 5 per centimeter. Sorry, centimeter. This is of the order of 10 to the power minus 5. And this tau c is actually 10 to the power minus 12 second, of the order of 10 to the power minus 12. Then only then we can have this thermal voltage, thermal velocity of the order of 10 to the power 7 centimeter per second. So you can see a very short period of time, considerably very small distance, and we have very high velocity. This is thermal velocity. Now what we are going to do, we are going to explain random thermal motion. We are going to explain the mechanism of various transport using this random thermal motion. Okay. We are going to explain mechanisms of various transport. We know that we can have different kinds of transport. We can have drift, we can have diffusion, we can have thermoelectric current, right? The current or the carrier that moves because of the temperature difference or temperature gradient. Remember hot cell, we took the example of hot cell, right? And we have seen that if we have different temperatures at different portion of the semiconductor, there is a carrier moving through the semiconductor and giving our thermoelectric current. So we are going to explain the mechanisms of various transport, that means drift, diffusion, and thermoelectric current, on the basis of mechanism of various transport on the basis of random thermal motion.
অবশ্যই। ওকে, আচ্ছা আমি আমার আজকে একটু কি বলবো যে মাথাটা পেইন করতেছে, so how about we finish this in the next class? Okay, Okay, sir. কেউ কি আসো? Yes, sir. হ্যালো, জি স্যার, জি স্যার, আমরা কি জি স্যার, নেক্সট ক্লাসে ফিনিশ করি? ওকে, স্যার অনুপম আজিম স্যার, আসি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা নেক্সট ক্লাসে ফিনিশ করি। যদিও আমি চাচ্ছিলাম এখন ফিনিশ করতে, বাট টায়ার্ড লাগছে। ওকে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, সো উই উইল ডিসকাস দিস এন্ড ক্যারিয়ার ট্রান্সপোর্টার শেষ করার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। দেন উই উইল স্টার্ট উইথ পিএন জাংশন মসফেট। ওকে, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন? If you do not have any question, then I am going to end today's session. No questions. All right. Thank you. Allah Hafiz.